লাল রোষে অধীর 2005 সাল বহরমপুরে জোড়া খুনের মামলা। বহরমপুরে জোড়া খুনের মামলা 2005 সালে সেই জোড়া খুনের মামলায় অধীর রঞ্জন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। অধীর চৌধুরীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারির পর প্রায় মাসখানেক জেলও খাটানো হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর মতন এইসব লোকজনের বাইরে থাকা উচিত নয়, এরা নাকি এতটাই বিপজ্জনক। বুদ্ধদেব ভট্টাচার্য ঔদ্ধত্য ভরে বলেছিলেন। একবার নয়, অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু থেকেই 1996 সাল নবগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তখনও তাকে গ্রেফতার করা হয়। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরীকে জিতে আসতে হয়েছিল। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরী জিতে এসেছিলেন সিপিএমের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনে যে সাফল্যের যাত্রাপথ যে সময় থেকে শুরু, মানে তার আগে যে সময় তিনি আরএসপির সঙ্গে ছিলেন বা নকশালদের সঙ্গে ছিলেন সেই সময়ের কথা বাদ দিলে, যখন থেকে নির্বাচনী রাজনীতিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন তখন থেকেই তিনি বামেদের এবং তথা বিশেষ করে সিপিএমের সন্ত্রাসের শিকার। সিপিএমের বিরুদ্ধে লড়েছেন, দুবার সিপিএমের প্রশাসন তাকে জেলে পাঠিয়েছে, কিন্তু সিপিএমকে দেখলে এখন আর তার রাগ হয় না। এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় তিনি স্মৃতিচারণ করেছেন সেই সব দিনের। শুনবো কি বলছেন তিনি। বুদ্ধবাবু বহুবার অ্যাসেম্বলিতে বলেছে যে এরকম মানুষ বাইরে থাকা উচিত নয়, তার জেলে থাকা উচিত, এবং বহু রকম স্টেটমেন্টও ইস্যু করেছেন। এখন অধীরবাবুর প্রবলেমটা হয়ে গেছে, অধীরবাবু তো এবারে খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে। ইউসুফ পাঠানকে মমতা ক্যান্ডিডেট করে ওকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছে, কারণ মুসলিম ভোটটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। অধীরবাবুর ব্যাকগ্রাউন্ডটা তো একটা ত্রিদীপ চৌধুরীর মানসপুত্র, আরএসপির ব্যাকগ্রাউন্ড, তারপরে একটা রেভলিউশনারি পার্টি করে আসা লোক, তারপরে কিছুদিন নকশালদের সঙ্গে ইনভলভমেন্ট ছিল এবং সেটা উনি স্বীকারও করেছেন। এবং এমন সময় এমনও ইন্টারভিউ দিয়েছেন যে এক সময় উনি রিভলভারও চালিয়েছেন এবং তার ছোঁড়া গুলিও কথাও উনিও বলেছেন। এগুলো অনেক পুরনো, অনেক স্মৃতি। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যে অধীরবাবুকে আমরা দেখেছিলাম শান্ত ধীর স্থির লড়াই করার মতো একটা মানসিকতা, তিনি যত দিন যাচ্ছেন শিশুর মতো ব্যবহার করছেন। 80,000-এর কাছাকাছি মার্জিন এবং থ্রেটটা এত বেশি পরিমাণে চাপটা ওনার উপর এসে যাচ্ছে, সেই চাপটা উনি বোধহয় নিতে পারছেন না, যার জন্য প্রায়ই মেজাজ হারিয়ে ফেলছেন। যাই একে ওকে তাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন, বলে ফেলছেন, এইগুলো করুন। কোনো সিনিয়র পলিটিশিয়ান এগুলো সাধারণত করে না, কিন্তু অধীরবাবুকেও আমরা কখনো এরকম আগে দেখিনি। উনি খুব শান্ত, একসময় জেল থেকে অবধি উনি ইলেকশন লড়েছেন। আজকে মনে হচ্ছে যেন ওনাকে সেই জেলের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য উনি যা প্রাণ তাই করছেন আর কি। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর জীবনের মানে রাজনৈতিক জীবনের একটা ধারাবাহিকতা মোটামুটি আমরা দেখতে পেলাম, এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট, বামেদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কটা একটা সময় ছিল একেবারে আদায় কাঁচকলায়। এই যেমন খানিকক্ষণ আগে ঈশানদেবও বলছিলেন যে বুদ্ধদেববাবু স্পষ্টতই বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষের জেলের বাইরে থাকাই উচিত নয়। অথচ আজকের দিনে দাঁড়িয়ে, এই 2024 সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস বিভিন্ন সময় এর আগেও জোট করেছে, সেটা আলাদা কথা, এবং এখন আমরা দেখতে পাচ্ছি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের এই ভাবশিষ্য মোহাম্মদ সেলিম, তার হয়ে ভোট চাইতে একটুও গলা কাঁপছে না এই অধীর রঞ্জন চৌধুরীর। ভারী অদ্ভুত ব্যাপার, তাই না ঈশানদেব? একেবারেই তাই, অদ্ভুত ব্যাপার। আদায় কাঁচকলায় ছিল সম্পর্ক, সাপে নেউলে ছিল সম্পর্ক। মুর্শিদাবাদ জেলায় এটা বলা হতো সৃজিতা এই কথা, যে সেখানে কোনোদিন কংগ্রেস আর সিপিএমের জোট হওয়া সম্ভব নয়, তার কারণ কংগ্রেস এত মার খেয়েছে সিপিএমের হাতে, কংগ্রেস কর্মীরা এত বেশি সংখ্যায় খুন হয়েছেন যে সিপিএম যদি কোনোদিন নিজেদের ভোট কংগ্রেসে ট্রান্সফার করতেও পারে, কংগ্রেস কোনোদিন পারবে না সিপিএমকে ভোট দিতে, হাত কাঁপবে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর আজ হাত কাঁপছে না সিপিএমের হয়ে, মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে, তাই নয় কি সুজিতা? একেবারে তাই, হাত তো কাঁপছে না, উল্টে তারা নাকি এখন জুটিতে রয়েছেন, এরকম বাক্যও তাঁদেরই মুখ থেকে শোনা যাচ্ছে। বেশ ভালো কথা। কিন্তু আজ যখন বিজেপি নেতা কোনো প্রশ্ন করছেন বা অন্য কোনো দলের কোনো বিরোধী নেতা কোনো প্রশ্ন করছেন, তখন তাকে ধাক্কা মারতে ইচ্ছা করছে। তো যাই হোক, এই রাজনৈতিক ধারাবাহিকতার পরবর্তীতে কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে। লাল রোষে অধীর 2005 সাল বহরমপুরে জোড়া খুনের মামলা। বহরমপুরে জোড়া খুনের মামলা 2005 সালে সেই জোড়া খুনের মামলায় অধীর রঞ্জন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য।
অধীর চৌধুরীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারির পর প্রায় মাসখানেক জেলও খাটানো হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর মতন এইসব লোকজনের বাইরে থাকা উচিত নয়, এরা নাকি এতটাই বিপজ্জনক। বুদ্ধদেব ভট্টাচার্য ঔদ্ধত্য ভরে বলেছিলেন। একবার নয়, অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু থেকেই 1996 সাল নবগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তখনও তাকে গ্রেফতার করা হয়। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরীকে জিতে আসতে হয়েছিল। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরী জিতে এসেছিলেন সিপিএমের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনে যে সাফল্যের যাত্রাপথ যে সময় থেকে শুরু, মানে তার আগে যে সময় তিনি আরএসপির সঙ্গে ছিলেন বা নকশালদের সঙ্গে ছিলেন সেই সময়ের কথা বাদ দিলে যখন থেকে নির্বাচনী রাজনীতিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন তখন থেকেই তিনি বামেদের এবং তথা বিশেষ করে সিপিএমের সন্ত্রাসের শিকার। সিপিএমের বিরুদ্ধে লড়েছেন, দুবার সিপিএমের প্রশাসন তাকে জেলে পাঠিয়েছে, কিন্তু সিপিএমকে দেখলে এখন আর তার রাগ হয় না। এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় তিনি স্মৃতিচারণ করেছেন সেই সব দিনের, শুনবো কি বলছেন তিনি। বুদ্ধবাবু বহুবার অ্যাসেম্বলিতে বলেছে যে এরকম মানুষ বাইরে থাকা উচিত নয়, তার জেলে থাকা উচিত, এবং বহু রকম স্টেটমেন্টও ইস্যু করেছেন। এখন অধীরবাবুর প্রবলেমটা হয়ে গেছে, অধীরবাবু তো এবারে খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে। ইউসুফ পাঠানকে মমতা ক্যান্ডিডেট করে ওকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছে, কারণ মুসলিম ভোটটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। অধীরবাবুর ব্যাকগ্রাউন্ডটা তো একটা ত্রিদীপ চৌধুরীর মানসপুত্র, আরএসপির ব্যাকগ্রাউন্ড, তারপরে একটা রেভলিউশনারি পার্টি করে আসা লোক, তারপরে কিছুদিন নকশালদের সঙ্গে ইনভলভমেন্ট ছিল এবং সেটা উনি স্বীকারও করেছেন। এবং এমন সময় এমনও ইন্টারভিউ দিয়েছেন যে এক সময় উনি রিভলভারও চালিয়েছেন এবং তার ছোঁড়া গুলিও কথাও উনিও বলেছেন। এই সঙ্গেগুলো অনেক পুরনো, অনেক স্মৃতি। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যে অধীরবাবুকে আমরা দেখেছিলাম শান্ত ধীর স্থির লড়াই করার মতো একটা মানসিকতা, তিনি যত দিন যাচ্ছেন শিশুর মতো ব্যবহার করছেন। 80,000-এর কাছাকাছি মার্জিন এবং থ্রেটটা এত বেশি পরিমাণে চাপটা ওনার উপর এসে যাচ্ছে, সেই চাপটা উনি বোধহয় নিতে পারছেন না, যার জন্য প্রায়ই মেজাজ হারিয়ে ফেলছেন। যাই একে ওকে তাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন, বলে ফেলছেন, এইগুলো করুন। কোনো সিনিয়র পলিটিশিয়ান এগুলো সাধারণত করে না, কিন্তু অধীরবাবুকেও আমরা কখনো এরকম আগে দেখিনি। উনি খুব শান্ত, একসময় জেল থেকে অবধি উনি ইলেকশন লড়েছেন। আজকে মনে হচ্ছে যেন ওনাকে সেই জেলের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য উনি যা প্রাণচান তাই করছেন আর কি। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর জীবনের মানে রাজনৈতিক জীবনের একটা ধারাবাহিকতা মোটামুটি আমরা দেখতে পেলাম, এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট, বামেদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কটা একটা সময় ছিল একেবারে আদায় কাঁচকলায়। এই যেমন খানিকক্ষণ আগে ঈশানদেবও বলছিলেন যে বুদ্ধদেববাবু স্পষ্টতই বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষের জেলের বাইরে থাকাই উচিত নয়। অথচ আজ এই আজকের দিনে দাঁড়িয়ে, এই 2024 সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস বিভিন্ন সময় এর আগেও জোট করেছে, সেটা আলাদা কথা, এবং এখন আমরা দেখতে পাচ্ছি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের এই ভাবশিষ্য মোহাম্মদ সেলিম, তার হয়ে ভোট চাইতে একটুও গলা কাঁপছে না এই অধীর রঞ্জন চৌধুরীর। ভারী অদ্ভুত ব্যাপার, তাই না ঈশানদেব? একেবারেই তাই, অদ্ভুত ব্যাপার। আদায় কাঁচকলায় ছিল সম্পর্ক, সাপে নেউলে ছিল সম্পর্ক। মুর্শিদাবাদ জেলায় এটা বলা হতো সৃজিতা এই কথা, যে সেখানে কোনোদিন কংগ্রেস আর সিপিএমের জোট হওয়া সম্ভব নয়, তার কারণ কংগ্রেস এত মার খেয়েছে সিপিএমের হাতে, কংগ্রেস কর্মীরা এত বেশি সংখ্যায় খুন হয়েছেন যে সিপিএম যদি কোনোদিন নিজেদের ভোট কংগ্রেসে ট্রান্সফার করতেও পারে, কংগ্রেস কোনোদিন পারবে না সিপিএমকে ভোট দিতে, হাত কাঁপবে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর আজ হাত কাঁপছে না সিপিএমের হয়ে, মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে, তাই নয় কি সুজিতা? একেবারে তাই, হাত তো কাঁপছে না, উল্টে তারা নাকি এখন জুটিতে রয়েছেন, এরকম বাক্যও তাঁদেরই মুখ থেকে শোনা যাচ্ছে। বেশ ভালো কথা। কিন্তু আজ যখন বিজেপি নেতা কোনো প্রশ্ন করছেন বা অন্য কোনো দলের কোনো বিরোধী নেতা কোনো প্রশ্ন করছেন, তখন তাকে ধাক্কা মারতে ইচ্ছা করছে। তো যাই হোক, এই রাজনৈতিক ধারাবাহিকতার পরবর্তীতে কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা একাধিক প্রশ্ন তুলতে থাকবো। বাংলায় প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।